আমরা গুরুদেবের জন্মস্থানে, গুরুদেবের জন্মদিনে এখানে মিলিত হয়েছি বিশেষ অধিবেশনে গুরুদেবের পূজায়। গুরুদেব সম্পর্কে আপনারা বিভিন্ন সময় উৎসবে অনেক কথা বলে থাকেন, অনেক মাহাত্ম্য বলে থাকেন, এবং গুরুদেবের যে সমস্ত তার জীবনের যে সমস্ত ঘটনাবলী এবং তার প্রকাশিত যে সকল গ্রন্থ, তার থেকে আমরা উৎসবে পাঠ করে থাকি। সেগুলো আমরা কম বেশি অনেক প্রায় সকলেই শুনি বা জানি। এমন কিছু বিষয় যেটা আসলে আমাদের যারা বয়োকনিষ্ঠ তাদের গুরুদেব সম্পর্কে কিছু জানা প্রয়োজন আমি মনে করি। সেগুলো যে আমরা ঠিক যে জায়গাটা বসে আছি, আমি অবশ্য অনেক উৎসবে বলেছি এই জায়গাটি কেমন ছিল, গুরুদেবের এই বসতভিটা কোথায় ছিল, কি অবস্থায় ছিল, কোথায় নদী ছিল, এর পরবর্তী ঘটনা বা গুরুদেবের সময় গুরুদেব কোথায় চাকরি করতেন, এই সমস্ত বিষয় যদিও অনেকটা জীবনীতে লিপিবদ্ধ আছে, কিন্তু এই এই জায়গাটি কোথায় ছিল, গুরুদেবের বাসভিটাটা, বাসভবনটা কোথায় ছিল, এটি আসলে অনেকেই জানে না যারা আমাদের বয়োকনিষ্ঠ। ঠিক আমরা যেখানে আছি, গুরুদেবের বসতভিটা এই জায়গাটায় ছিল, এবং সেটি ছিল একটা টিনের ঘর এবং একটা বারান্দা ছিল, এক্সটেনশন, যেখানে ওইখানে একটা বেদি আছে। গুরুদেব ওখানে বসে একটা কাঠের বাক্সের উপরে বসে উপাসনা করতেন এবং ধ্যান নিমগ্ন থাকতেন। দিনের পর দিন গুরুদেব ওইখানে ধ্যান নিমগ্ন থেকে পরমপিতা দর্শন লাভ তিনি ওখানে বসেই করেছিলেন। আর ঠিক এই জায়গাটায় আমরা যেখানে আছি, যখন নদী এই পাশে ছিল, গুরুদেবের এই ঘরের পরে অল্প একটু জায়গা, যেটা আমি দেখেছি নিজে, অল্প একটু জায়গা ছিল, তারপরেই নদী ছিল। সেই নদী প্রবল ভাঙনের মুখে পড়ে এই বাড়িটি বা এই জায়গাগুলো। ঠিক সর্বশেষ আমরা যখন উৎসবে আসি, এখানে গুরুদেবের এই বসতভিটার সংলগ্ন দক্ষিণ পাশে একটা বিল্ডিং ছিল, দোতলা বিল্ডিং। এবং আমাদের ওই দাদা কই গেলেন, ওই গতকাল আসছিল যে, গত প্রথম দিন, নাই উনি না, না উনি না, আর একজন। তা উনি তার সাক্ষ্য দিলেন, আমি ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি উনি ওখানে যে দোতলা বিল্ডিং ছিলেন, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কতদিন আগের ঘটনা জানেন। উনি হুবহু যে ঘটনা বললো, সেই ঘটনার সঙ্গে আমার দেখা ঘটনার মিল আছে। এখানে যে একটা দোতলা বিল্ডিং ছিল, আমরা সর্বশেষ যখন উৎসবে আসি, আমার মনে আছে ওই বিল্ডিং এ আমরা ঘুমিয়েছিলাম। উৎসবটি কিন্তু এইখানেই হয়েছিল, অস্থায়ী প্যান্ডেল করে উৎসব এখানে হয়েছিল, এবং আমরা ওই বিল্ডিং এর সামনে এই রান্না এবং খাবারের ব্যবস্থা ছিল। তো ওই বছরই সর্বশেষ উৎসব হয় আমাদের পরম শ্রদ্ধেয় সন্ন্যাসী ঠাকুর, যাকে আপনারা অনেকে দেখেছেন। তিনি ওই উৎসবে ছিলেন, এবং যখন এমনভাবে ভাঙন শুরু হয়েছে যে এই ভাঙন আর মানে যে ঠেকবে এরকম আমাদের দৃষ্টিতে প্রতীয়মান হয় নাই। অর্থাৎ অবিলম্বে এই জায়গাটি যে ভেঙে চলে যাবে,
সেটি আমাদের কাছে তখন মনে হচ্ছিল। তখন অবশ্য আমরা ওই ভাঙনের কূলে গিয়ে আমরা গভীর রাত্রে বসেছিলাম। তখন আমার মনে মনে একটা প্রার্থনা ছিল যে ভাঙন কূলে আমি বসেছি, গুরুদেব যদি আমাকে নদীগর্ভে নিয়ে গিয়ে এই জায়গাটি থাকে তাও থাকুক, কিন্তু আমার প্রার্থনা মঞ্জুর হয়নি। হতভাগাকে ওই নদী গ্রহণ করেনি, গ্রহণ করেছে মহাত্মা গুরুনাথের বসত ভিটাকে। তখন আমরা সন্ন্যাসী ঠাকুরের কাছে আসলাম, বহুক্ষণ ওনার পায়ে ধরে আমরা গড়াগড়ি খেয়েছি যে আপনাকে বলতে হবে যে এই জায়গা আর ভাঙবে না। তিনি কোনো কথা বলেননি। এরপরে তখন আমি নোয়াখালীতে চাকরি করি। কিছুদিনের মধ্যে খবর গেল যে গুরুদেবের বসত ভিটা নদীগর্ভে চলে গেছে। তখনকার অনুভূতি আমি আর ভাষা দিয়ে বলতে পারবো না। এই বসত ভিটা পরবর্তীতে এইভাবে যে আবার অপর পারে জাগবে, নদী ছিল এই পাশে, নদী এখন চলে গেছে ওই পাশে, এই দিক এখন বসতি। আমরা এই দিকের বসতির সঙ্গে যুক্ত হয়েছি, আবার এই দিকে কিন্তু আবার অনেকটাই ভাঙনের কবলে পতিত। আমাদের এই নদী ভাঙনের কবল থেকে আমরা যাতে রক্ষা পাই সেজন্য পানি উন্নয়ন বোর্ডের সহায়তায়, সরকারি সহায়তায় আমরা এখানে মাটি ভরাট এবং ওই পার বাধাইয়ের কাজটি করানোর আমরা একবার সক্ষম হয়েছিলাম। আবারও আমি গতকাল আসার সময় যেটা দেখলাম, গত পরশুদিন, যে ওখানে পাইলিংটা আবার ভেঙে গেছে। এটি আমার জানা ছিল না, তাহলে কিন্তু আমি ফোন করতে পারতাম আসার আগেই। হ্যাঁ, মাঝখানে ভেঙেছে। আমি এই অধিবেশনের পরে একটু আমার মনে থাকলে হয় আমি আবার ফোন করব, দেখি ওখানে কে আছে এখন। তখন অবশ্য আমি বলার ফলে ওনারা এসছিলেন, নিজেরা এসে দেখে গেছেন, দেখে গিয়ে কিন্তু ওনারা এই কাজটি করে দিয়েছেন। হ্যাঁ, এবং এখানে প্রায় 20 লক্ষ টাকার কাজ তারা করে দিয়েছে। যাই হোক, এখন আমরা অন্যদিকে ফিরে যাই। এইখানে যে মানুষটি আমাদের মাঝে, এই পৃথিবীর মাঝে যিনি এসেছিলেন, তিনি কেমন লোক ছিলেন, তিনি কি কি কাজ করেছেন এই পৃথিবীতে, তার সমস্ত কাজের সাক্ষী কিন্তু তার এই লেখনী। গুরুদেবের সরাসরি শিষ্য যারা ছিলেন তারা তো এখন আর কেউ নেই পৃথিবীতে, স্থূল দেহে কেউ নেই। সুতরাং গুরুদেব সম্পর্কে একেবারে প্রত্যক্ষদর্শী, স্থূলদর্শী যেহেতু কোনো ব্যক্তি নেই, সেহেতু সাক্ষী হয়ে আছে সমস্ত কালের, সমস্ত সময়ের সাক্ষী হয়ে থাকবে তিনি যা আমাদের জন্য রেখে গিয়েছেন। তিনি ধর্ম রেখে গিয়েছেন, তিনি আমাদের জন্য এমন একটি ধর্ম রেখে গিয়েছেন যে আমরা যদি এই ধর্ম লাভ করি তাহলে তাকে হারানোর কোনো সুযোগ নাই। তাহলে কেমন ব্যবস্থা তিনি করে গিয়েছেন। আমরা যদি তার দেওয়া পথে, তার দেওয়া মতে আমরা চলি, তার দেওয়া ধর্ম অবলম্বন করি, তাহলে তাকে হারানোর কোনো সুযোগ আমাদের নাই। সবসময় আমরা গুরুকে আমাদের সঙ্গে পেতে পারি, আমাদের যে কোনো প্রয়োজনে, বিপদে সম্পদে। এটি আপনারা প্রায় সকলেই জানেন যে আসলে গুরু কি, গুরুর করুণা আপনারা কিভাবে লাভ করেছেন আপনাদের জীবনে, ব্যক্তি জীবনে, সংসার জীবনে। সুতরাং গুরু আমাদের সাথে আছেন, তিনি স্থূল দেহে নেই এ কথা আমরা বলতে পারি বটে, স্থূল দেহে নেই, কিন্তু সূক্ষ্মভাবে তিনি আমাদের সঙ্গে আছেন। গুরুদেবের গুণাবলীর মধ্যে তিনি
যে বিশেষ গুণাবলীতে ভূষিত হয়েছিলেন। তিনি অনন্ত গুণে, অনন্তপ্রায় গুণে তিনি একত্ব লাভ করেছিলেন। এরূপ কথিত আছে যে এই পৃথিবীতে থাকতে তিনি কোটি সংখ্যক গুণের অধিক তিনি একত্ব লাভ করেছিলেন। কিন্তু তার কোনো বহিঃপ্রকাশ তার কর্মে, তার চলনে, তার বলনে কখনোই প্রকাশিত ছিল না। আমি কখনই বলবো এই কারণে, হয়তোবা তার কোনো ভক্ত শিষ্য, তাও কতিপয়, মাত্র কয়েকজন তার ভক্ত শিষ্য একেবারে যারা সান্নিধ্যে থাকার অধিকার পেয়েছিলেন, সুযোগ পেয়েছিলেন। অধিকার বলবো এই কারণে যে তখন মহাত্মা গুরুনাথ যে একজন গুরু, সেই গুরুর নাম বলা নিষেধ ছিল। মহাত্মা নিবারণের কাছেই, মহাত্মা নিবারণকে যিনি নিয়ে গিয়েছিলেন গুরুদেবের কাছে, তার নিষেধ ছিল যে গুরুর নাম বলা যাবে না, যার কাছে নিয়ে যাচ্ছি তার নাম তিনি আগে। এত গুপ্ত, এত গোপন ভাবে তিনি এই ধর্ম প্রচার করেছেন। এবং খুব বেশি লোক কিন্তু তিনি এই স্থূল দেহে বসে তিনি দীক্ষা দেননি। অনেক দিন বসে, অনেক গ্যাপ দিয়ে তিনি খুব অল্প সংখ্যক লোককে তিনি দীক্ষা দিয়েছেন। যে বিশেষ গুণের কথা আমরা অন্যভাবে জানতে পারি সেটি হলো যে তিনি মিষ্টভাষী এবং বিনয়ী ছিলেন, এবং এই গুণে এই সৃষ্টির অদ্বিতীয় তিনি ছিলেন। মিষ্টভাষী এবং বিনয়ী গুণে এই সৃষ্টির অদ্বিতীয় মহাত্মা তিনি। এবং সৌভাগ্যক্রমে তার, আমরা বলি যে এখন বিজ্ঞানীরা বলে যে জিন থেকে যায়, মানে বংশের মধ্যে, ব্লাডে থেকে যায়। জিন মানে কি? জিন হলো গিয়ে রক্তের যে ধারা, রক্তের ধারা, রক্তের মধ্যে যে কোষ আছে সেই কোষের মধ্যে জিন আছে, সেই বংশাবলীর মধ্যে সেই ধারা প্রবাহিত থাকে। এখন এখানে প্রশ্ন যে আমরা গুরুদেবের বংশাবলী তো এখানে আমরা পাই না, তাহলে আমরা তো কত সাধু মহাপুরুষের বংশধরেরা বিভিন্ন জায়গায় আছে, তারাও অনেকটা সাধু মানুষ, তাদের ওখানে যায়, কিন্তু আমাদের সেই সুযোগ নাই বটে। কিন্তু আমি গুরুদেবের যারা বংশধর এখন আছেন তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে আমার দেখা হয়েছে, এবং আমি তাদের বাড়িতেও গিয়েছি কলকাতাতে। আমি এই কথা বললাম যে আগে আমি দুটো গুণের কথা বললাম, তারপরে আমি এই কথা কেন বলছি। গুরুদেবের যে ওই গুণের কথা শুনেছি, সেই গুণ তার বংশাবলীর মধ্যে বিকশিত আমি দেখেছি। তাদের যে কথাবার্তা, তাদের যে বিনয়ী ভাব, এটি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আসলে তারা প্রকৃত এই মহাত্মা গুরুনাথের তারা যে উত্তরসূরি, সেটি তাদেরকে দেখলে, তাদের সঙ্গে মিশলে, তাদের সঙ্গে কথা বললে সেটি বোঝা যায়। কোনো ধরনের অহংকারের প্রকাশ আমি দেখিনি, এবং এত একদম নিচু স্বরে তারা কথা বলেন, এবং কি বিনয়ী ভাব। কল্পনাও তারা কখনো এইভাবে বলেন না যে আমরা মানে গুরুনাথের বংশধর, তারা গুরুদেব ছাড়া কোনো কথা বলেন না। এবং তারা সব সময় দেখবেন যে আপনাদের সঙ্গে দেখা হলে আপনাদের কি বড় করার চেষ্টা করবে। কখনো মানে গুরুর বংশ হিসাবে গৌরব বোধ করা যে এইটি তাদের ওই জিনের মধ্যে নাই, ওইটি তাদের মধ্যে নাই। যে বিদ্যালয়ে গুরুদেব শিক্ষকতা করেছেন প্রায় 33 বছর, প্রথমে তিনি ম্যাথমেটিক্সের টিচার হিসেবে ওখানে ঢুকেন, তারপরে দীর্ঘকাল ধরে তিনি সেখানে হেডমাস্টারের দায়িত্ব পালন করেন। ওখানকার মানুষেরা
তাকে একজন সুযোগ্য শিক্ষক হিসেবে জানতেন বা দেখতেন, কোনো ধার্মিক ব্যক্তি হিসাবে কেউ জানতো না। কিন্তু তার প্রত্যেকটা ব্যবহারে ধর্ম তার ফুটে উঠত, তার সমস্ত আচরণে। আমি ধার্মিক এই কথা বলার চেয়ে যদি আপনাকে দেখে কেউ মনে করে আপনার আচরণে যে না, আপনার আচরণের মধ্যে এই সত্য, ন্যায়, প্রেম এইসব রয়েছে, তাহলে আপনাকে মানুষ ধার্মিক বলবে, নাকি আপনি মুখে বলবেন যে আপনি একজন ধার্মিক? ঠিক সেই গুণাবলীটি মহাত্মা গান্ধীর মধ্যে ছিল। তার প্রমাণ পেয়েছি কত বছর আগে, মানে কত বছর পরে। দেখেন একটা ঘটনা শুধু আপনারা মিলিয়ে দেখবেন যে আমি যখন যাই তখন 2015 সাল। 2015 সালে আমি প্রথম আহিরিটোলা বঙ্গ বিদ্যালয়ে যাই। তখন আমি যেতে যেতে আসলে অনেক দেরি করে ফেলেছি। ওই সময় স্কুল খোলা থাকার কথা না, বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি গিয়ে দেখি স্কুলের গেট খোলা। মানে আমি যদি না কাউকে না পাই তাহলে বাইরে থেকে দেখে আসবো এক নজর, কিন্তু গিয়ে দেখি গেট খোলা। আমি গেটে দাঁড়ানোর পরে দেখি একটা মেয়ে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে যে আপনারা কোত্থেকে আসছেন, কাকে চান। আমার সঙ্গে আরেকজন ছিল ওখানকারই, ওয়েস্ট বেঙ্গলের, আমার আত্মীয়। তা তখন বললাম যে এখানে আসছি, এই খুব আবেগ ভরে বলে ফেললাম যে এখানে গুরুনাথ সেন নামে একজন শিক্ষক ছিলেন, একজন হেডমাস্টার ছিলেন, তিনি তার সেই স্কুলটা দেখতে আসছি, এখানে কি কেউ আছে? বলে কি আপনারা আসুন। তখন ওই মেয়েটি নিয়ে গেল কোথায়? একজন হেড মিস্ট্রেসের রুমে। ওখানে দুটো সেকশন, গার্লস এবং বয়েজ। তখন গার্লস সেকশনে নিয়ে গেল আমাদেরকে। আমার ওই দাদা একটুখানি বাইরে দিকে থাকছেন, আমি ভিতরে গেলাম। গিয়ে দেখি হেডমিস্ট্রেস উনি চেয়ারে বসে আছেন। আমি গিয়ে পরিচয় দিলাম যে দেখুন, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি আপনাদের যে হেডমাস্টার ছিলেন এখানে গুরুনাথ সেনগুপ্ত, আমি না তার সন্তান। আমি জাস্ট এইভাবেই বলে ফেললাম। উনি চেয়ার থেকে ভদ্রমহিলা এক লাফ দিয়ে দাঁড়ালেন, আমার এত কাছে তিনি চলে আসলেন, হ্যাঁ, আমাকে বোধহয় উনি আমার গা উনি স্পর্শ করবেন এরকম একটা অবস্থা। যে আমার কি সৌভাগ্য, আমি গুরুনাথ স্যারের সন্তানকে দেখছি আমার চোখে। আমি অবাক হয়ে গেলাম যে উনি কোনোদিন গুরুনাথ স্যারকে দেখেননি, উনি তার নাম শুনেছেন, তিনি একজন হেডমিস্ট্রেস, তিনি নাম শুনেছেন। নাম শুনে শুনে নামে যার এত ভক্তি, তাহলে তিনি কি ওখানকার ছিলেন। তখন তিনি সঙ্গে সঙ্গে ওনার ড্রয়ার থেকে একটা পুস্তিকা, স্মরণিকা পুস্তিকা বের করে দিলেন আমাকে। বললেন যে এর মধ্যে এই গুরুনাথ স্যারের আছে, কিছু কথা আছে। লিখেছেন অসিতবরণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, এবং সেটা ছাপানো হয়েছে ওই পুস্তকে। সেটা আমরা অনেকটা জানি, জীবনীতে দেখেছি। তখন আমি একটু অবাক হলাম। আমি বললাম যে আপনি, বলে কি দেখুন, আমি কি জন্য এতক্ষণ ধরে বসে আছি আমি জানি না, স্কুল ছুটি হয়েছে অনেক আগে, এবং আজকে আমার এই স্কুলের লাস্ট ডে। আমি অলরেডি রিটায়ারমেন্টে চলে গিয়েছি, আমি আজকে শেষবারের মতো স্কুল থেকে চলে যাব। কিন্তু কি কারণে আমার দেরি হচ্ছে আমি বুঝতে পারি না। আমি যেন কি খুঁজতে যাচ্ছি নাকি, এর মধ্যে আপনি চলে আসছেন। তো হয়তোবা আপনার সঙ্গে আমার এই চাকরির শেষ জীবন, হয়তোবা আর কখনো আমার সঙ্গে আমার দেখা হবে না। তা আমার সৌভাগ্য যে আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। তাই তখন ওইখানে অনার বোর্ডে দেখলাম যে গুরুদেবের নাম লেখা বোধহয় 7 নম্বরে। অনার বোর্ডে কোনো হেডমাস্টারের নাম নেই, একমাত্র
ওই গুরুনাথ পণ্ডিতের নাম ছাড়া আর সব সভাপতিদের নাম আছে। প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম, তিনি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন ওই স্কুলে। এরপরে অন্যান্য যারা মানে প্রখ্যাত ব্যক্তি তাদের নাম। শুধুমাত্র হেডমাস্টার হিসেবে অনার বোর্ডে একমাত্র ওনার নাম। তাহলে কতখানি সম্মান দিলে অনার বোর্ডে তার নাম থাকতে পারে যেখানে অন্য কোনো হেডমাস্টারের নাম নাই। এরপরে আমি ওই পত্রিকাটা নিয়ে আসলাম, ফটোকপি, ওর মধ্যে আবার আমার ফটোকপি করা হয়ে গেল। আমি আমার দাদাকে পাঠালাম বাইরে, ফটোকপি নিয়ে আসলো। এখন আমি যে কথাটি বলার জন্য একটুখানি আপনাদের সময় নিচ্ছি, কি কারণে আমি পত্রিকাটি তখন খেয়াল করিনি, জাস্ট ফটোকপি করে নিয়ে এসেছি। এরপরে বাসায় নিয়ে আমি সংরক্ষণ করেছি, বোধহয় বিলিও করেছিলাম কোনো একটা উৎসবে অংশবিশেষ, আপনারা অনেকেই পেয়েছেন। এখন আমি এই ঘটনারও বেশ 1-2 বছর পরে আমি ভালো করে তারিখগুলো পড়ছি, নামগুলো পড়ছি, হেডমাস্টার হেডমিস্ট্রেসদের নাম, কিন্তু ওই ভদ্রমহিলার যে নাম ওই পত্রিকায় আমি খুঁজে পাচ্ছি না। ঘটনা কি? যার কাছ থেকে আমি পত্রিকা পেলাম, স্মরণিকাটি পেলাম, যার সঙ্গে আমার দেখা হলো, যিনি হেডমিস্ট্রেস, আমি তার নাম কেন দেখছি না এর মধ্যে? তখন আমি কিছু ওই পত্রিকাটির ওই তারিখ ঠারিখ নিয়ে একটু গবেষণা করা শুরু করলাম, মানে অর্থাৎ মিলানো শুরু করলাম। মিলিয়ে দেখলাম শেষ পর্যন্ত যে ওই ভদ্রমহিলা ওই স্কুলে যোগদান করার আগে এই স্মরণিকাটি বের হয়েছে। তাহলে ওনার চাকরির জীবন যদি ওখানে 30 বছর হয় বা 35 বছর হয়, তাহলে ওই তার আগে এই পত্রিকাটি বের হয়েছে। সেই ওনার চাকরি জীবনের আগের পত্রিকাটি উনি সার্বক্ষণিকভাবে ওনার এত কাছের ড্রয়ারে উনি সংরক্ষণ করেন না, উনি মানে যাতে দ্রুত উইদিন এ সেকেন্ড উনি আমাকে বের করে দিয়েছেন। তাহলে যাকে তিনি দেখেননি, যার ওনার নাম ওই পত্রিকার মধ্যে নেই, কিন্তু ওনার স্মরণ আছে যে গুরুনাথ স্যার নামে একজন স্যারকে তিনি এইভাবে চিনেন। তাহলে আপনি দেখেন যে মানুষ তাকে যে সম্মান এখনো করে। তারপরে আবার ওখানে গিয়েছি আমি, এরপরে অবশ্য 22 সনে গিয়েছিলাম। তো এখন এই সম্মান করার পিছনে কারণ কি? কারণ কি তিনি ধার্মিক ব্যক্তি সেই কারণে? তিনি তো ধার্মিকের কোনো পরিচয় তিনি দেননি। তিনি একজন গুরু ছিলেন, কেউ জানতো না ঘুণাক্ষরে। কিন্তু যার যে কর্তব্য, সেই কর্তব্য যদি সে করে তাহলেই মানুষ তাকে চিনবে। আপনি শিক্ষক, আপনি যে কাজই করেন, আপনি যদি প্রকৃতপক্ষে ওই কাজটি আপনি ভালোভাবে করেন, তাহলে আপনার কাছের যে মানুষটি আছে, আপনার ছাত্ররা, আপনার শিক্ষক, অন্যান্য শিক্ষকরা, এবং আপনি যেখানে থাকেন, যেখানে বিচরণ করেন, সেইখানকার সমস্ত লোকেরা আপনাকে একজন ভালো মানুষ হিসাবে চিনবে, সত্যবাদী হিসাবে চিনবে, সৎ হিসাবে চিনবে। এখন দেখেন যে তাহলে এই যে গুণাবলী, এবং আপনারা আরেকটু মিলিয়ে দেখতে পারেন, তিনি যখন ছোট্ট একটা বালক, সংস্কৃত টোল থেকে পাশ করেছেন, সংস্কৃত টোলের যে অধ্যক্ষ তাকে কবিরত্ন উপাধি দিয়েছেন 2 জনে। সেই কবিরত্ন উপাধির যে চিঠিটা আছে, যে সম্মানী, যে মানে সম্মাননাটা আছে, লেখা আছে, ওর মধ্যে দেখবেন কতগুলো ভাষা আছে। হে সত্য ধর্মার্থীন, হে সত্য অবলম্বীন, সত্য ধর্ম অবলম্বীন। তখন কি সত্য ধর্মের সন্ধান উনি জানতেন নাকি উনি জানতেন? যিনি লিখেছেন তিনিও কি জানতেন? বা যার সম্পর্কে লিখেছেন তিনি তো একজন ছোট্ট একটা বালক, তাকে লিখেছেন যে তিনি সত্য ধর্ম অবলম্বন। মানে কি এই সত্য ধর্ম? মানে কি? যিনি সত্যকে অবলম্বন করেন তিনি সত্য ধর্ম অবলম্বন। এই খ্যাতি মহাত্মা গুরুনাথ তার বাল্যকালে তিনি পেয়েছেন তার শিক্ষকদের কাছ থেকে। তাহলে একদিকে শিক্ষকদের কাছ থেকে তিনি সম্মান পেয়েছেন, আর একদিকে তিনি তার ছাত্র এবং তার যারা ওখানে কলিগ, আগের এবং পরে সকলের কাছ থেকে তিনি সম্মান পেয়েছেন। এই যে দুর্লভ তার জীবনী, এইটি তো আমরা ভাষা দিয়ে বলতে পারবো না যে আসলে মহাত্মা গুরুনাথ কি।
মহাত্মা গুরুনাথকে যারা সম্মান করেছেন, কাছের থেকে যারা দেখেছেন, তারা তাকে চিনেছেন, জেনেছেন এবং তার প্রতি তারা সম্মান দেখিয়ে তারা ধন্য হয়েছে। আমরা স্থূল দেহে দেখি নাই, আমরা গুরুদেবের এই স্মৃতি গ্রন্থ থেকে মহাত্মা নিবারণ যা লিখেছেন, যে আমি যেহেতু সত্য রক্ষা করার জন্য অল্প একটু আমি পড়বো, আপনাদের তো সময় দিতে হবে, আপনারা কিছু বলবেন। আমি আজকে দিনের জন্য আমি কোনো নির্দিষ্ট বিষয়, যেমন আগে শিক্ষক গুরুনাথ বিভিন্ন বিষয়ে অবতারণা করা হতো, আমি মনে করি এই দিনটা গুরুদেবের জন্মদিন সবার জন্য ওপেন। যে যা বলতে চায় গুরুদেব সম্পর্কে, যে যা বলতে চায়, যদি একটা কথাও বলে যে আমি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে ধন্য হয়েছি, ওইটুকুনি তার জন্য অনুভূতি, সেইটাই তার অনুভূতি। অনেক ভাষা দিয়ে, অনেক কিছু পাণ্ডিত্য দিয়ে বলার কোনো দরকার নেই। ভক্তি দেখানোর জন্য পাণ্ডিত্য সেখানে বিফল। গুরুদেবের সম্পর্কে এক শ্বশুর গইলায় ছিলেন, গুরুদেবের সম্পর্কে এক শ্বশুর গইলায় ছিলেন। তাহার একটু মস্তিষ্ক বিকৃতির মতো হয়েছিল। তিনি লোকের সাথে কথা কহিতে কহিতে অনেক সময় যেন অদৃশ্য কোনো লোক বা লোকগণের সহিত কথা কহিতেন। ইহার কারণ জিজ্ঞাসা করায় গুরুদেব বলেন যে তিনি একেবারে বদ্ধ উন্মাদ হইয়া যাইতেছেন, কিন্তু তাহা যাহাতে না হয় তজ্জন্য রক্ষা কবচ রূপ একটা পারলৌকিক আত্মাকে সতত তাহার সহিত থাকার জন্য নিয়োগ করা হইয়াছে। এইবার বড়মগরা হইতে তারিণী সাধুর বাটি আসিবার পথে গুরুদেব নৌকায় শুইয়া আছেন। আমি তাহার পায়ের তলায় শুইয়া নিদ্রিত হইয়া পড়িয়াছি। ইনি কে? আমি কে? মহাত্মা নিবারণ। এইটা কিন্তু মহাত্মা নিবারণের লেখা। কিছুক্ষণ পরে আমার নিদ্রাভঙ্গ হইলে শুনি গুরুদেব অনুচ্চ স্বরে একটি সংস্কৃত গান গাহিতেছেন। স্বর্গীয় সঙ্গীতের কথা লোকমুখে ও পুস্তকে শুনিয়াছি, কিন্তু সে যে কি অপূর্ব তাহা জানি না। গুরুদেবের সঙ্গীত যে সেদিন কি মধুর লাগিয়াছিল তাহা বর্ণনীয় নহে। স্বর্গীয় সঙ্গীত ইহা অপেক্ষা মধুর হইতে পারে কিনা সন্দেহ। আমি জাগিয়া নিদ্রিতের ন্যায় একেবারে নিশ্চল হইয়া শুনিতে লাগিলাম। গুরুদেব আকুলভাবে ক্রন্দন করিতে করিতে গান সমাপন করিলে পর উঠিয়া বসিলাম। গুরুদেবের কণ্ঠে এমন সুমধুর গান ইহার পূর্বে আর কখনো শুনি নাই। তাহলে দেখেন কোন বিষয়ে গুরুদেব পারদর্শী না ছিলেন। তিনি যে সঙ্গীত রচনা করেছেন, সেই সঙ্গীতের সুর না জানলে তো সঙ্গীত রচনা করা যায় না। এবং সঙ্গীতের মধ্যে যে ভাবগুলা প্রকাশের জন্য কোথায় দাড়ি হবে, কোথায় কমা হবে, কোথায় সেমিকোলন হবে এবং কোথায় বিস্ময়বোধক চিহ্ন হবে, সব কিন্তু ওখানে বসানো আছে। সুতরাং তার পাণ্ডিত্য এবং তিনি এই যে সম্পদ, এই সম্পদ কিন্তু আমাদের জন্য রেখে গেছেন। আমরা কিন্তু সম্পদের যদি মূল্যায়ন করি যে তিনি কি রেখে গিয়েছেন, তাহলে কিন্তু আমাদের জীবন সার্থক হবে, গুরুদেবের এই জগতে আসা সার্থক হবে। এবং তার যে শ্রম, তিনি যে শ্রম দিয়েছেন, এখানে আমরা ওই সময় একজনকে বলতে শুনেছি, তিনিও শুনেছেন যে খুব ভোরবেলা গুরুদেব উঠে, এই দিকে তো নদী ছিল, নদী থেকে স্নান করে এসে তিনি প্রথমে ঘুম থেকে উঠে গ্রামের দিকে রাস্তা দিয়ে হাঁটতেন, দ্রুত হেঁটে যেতেন। এটি ছিল বোধহয় গুরুদেবের মর্নিং ওয়াক, সকালের হাঁটা। এরপরে এসে তিনি এই নদীতে স্নান করতেন। স্নান করে এসে এরপরে তিনি নিজের কর্মে মনোযোগ দিতেন। একজন বলেছিলেন যে একটা কলম এত দ্রুত বেগে চলছে, যে অত দ্রুত যে কলম চলে এটি অবিশ্বাস্য। এখন আপনারা মিলিয়ে নেবেন, এই সমস্ত বই লিখতে গেলে ওই কলম আস্তে চললে এই লেখা সমাপন কোনোদিন হতো না, সম্ভব ছিল না। অতএব তার লেখনী এইভাবে দিনের পর দিন দ্রুতই চলেছে, যার ফল আপনারা পেয়েছেন বা আমরা লাভ করেছি। ধন্যবাদ সবাইকে। আপনারা যেভাবে যা বলতে চান ভক্তি সহকারে গুরুদেবের কথাগুলো আপনারা বলবেন এবং সংক্ষেপে বললে সকলে বলার সুযোগ পাবে।